1895 সাল। লন্ডনে সেবার অন্যান্য বারের তুলনায় একটু বেশি গরম পড়েছে। আমার বন্ধু হোমস তার সোফায় শুয়ে অলসভাবে একটি চুরুট ধরিয়েছে। আমি জানালার পাশে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি। ঠিক এমন সময় সিঁড়িতে জোরালো পায়ের শব্দ শোনা গেল। একটু পর যিনি ঘরে ঢুকে এলেন তাকে চিনতে অসুবিধা হলো না। তিনি হলেন স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ জন হপকিন্স। ভেতরে আসার পর হোমস তাকে বলল, গুড মর্নিং। এসো এসো হপকিন্স, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কাল রাত্রেই তোমার টেলিগ্রাম পেয়েছি। আশা করব তদন্ত খানিকটা এগোতে পেরেছ। না, রহস্য আরও জটিল হয়ে উঠছে বলে মনে হচ্ছে এখন। এই কেসটার ব্যাপারে আপনার সাহায্য চাইছি মিস্টার হোমস। তোমার মুখ থেকে পুরো ঘটনাটা শুনতে চাই। তাছাড়া ওয়াটসন এই কেসের ব্যাপারে কিছুই জানে না। সহকারী হিসেবে তারও তো পুরো ঘটনাটি জানা দরকার। হোমসের কথায় যেন আশার আলো দেখতে পেল ডিটেকটিভ। তাই সে অত্যন্ত কৌতূহলী হয়ে পুরো ঘটনাটা আমাদের শোনাতে লাগল। যিনি খুন হয়েছেন তার নাম পিটার ক্যারি। তাকে সবাই ক্যাপ্টেন পিটার বলেই চিনত। তার জন্ম 1845 খ্রিস্টাব্দে। ছিল তিমিমা শিকারে ছিল মানুষটার প্রচণ্ড রকমের নেশা। সি ইউনিকর্ন নামক জাহাজে চেপে তিনি শিকারে বেরোতেন, আর তিনিই ছিলেন সেই জাহাজের ক্যাপ্টেন। কয়েক বছর জাহাজে চেপে শিকার করার পর বছর দুয়েক আগে তিনি অবসর নেন। এরপর ফরেস্টতে একটা কটেজ নিয়ে সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। তার বাড়িতে আছে তার স্ত্রী, 20 বছরের এক মেয়ে এবং 2 পরিচারিকা। অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের হয় স্ত্রী ও মেয়ে মাঝে মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হতে। এতক্ষণ কথা বলে ডিটেকটিভ অনেকটা হাঁপিয়ে গিয়ে গলায় একটু জল দিয়ে আবার বলতে শুরু করলো। পিটার মদ খেলেই একেবারে পিশাচের মতো হয়ে উঠত। স্ত্রী ও মেয়েকে মারধর পর্যন্ত করত। একবার স্ত্রী ও মেয়েকে মারতে মারতে প্রায় আত্মহত্যা করে ফেলেন। এরপর প্রতিবেশীরাই সেবা যত্ন করে তাদের সুস্থ করে তোলেন। জাহাজে পিটারের স্বভাব ছিল পিশাচের মতো, তাই তাকে সবাই বলতো ব্ল্যাক পিটার। মানুষটার চেহারা ছিল দৈত্যের মতো এবং মুখে ছিল কালো চাপদারি। তাই তার মৃত্যুতে কেউ শোক প্রকাশ পর্যন্ত করেনি। বসবাসের জন্য যে বাড়িটি তিনি তৈরি করেন, তিনি আবার সেখানে থাকতেন না। বাড়িটি থেকে কিছু দূরে তিনি একটি কাঠের কেবিন তৈরি করেন। সেখানে এসে তিনি রাত কাটাতেন। কেবিনের বাইরে ঝোলানো থাকতো বড় পর্দা। তা সত্ত্বেও তিনি জানালাগুলি বন্ধ করে রাখতেন। তবে রাতে যখন তিনি আলো জ্বালতেন, সে আলো এসে পড়তো বাইরে। হোমস দেখলাম সোফায় গা এলিয়ে দিয়ে এক মনে কি যেন চিন্তা করছে। হপকিন্স আবার বলে চলল, যেদিন রাতে ক্যাপ্টেন খুন হন তার ঠিক দিন 2 আগে একজন রাজমিস্ত্রি কাজ সেরে ফিরছিলেন সেই কেবিনের পাশ দিয়ে। তখন সে দেখে একজন দাঁড়িয়ালা লোকের ছায়া ঘরের পর্দায় এসে পড়েছে। তাকে জিজ্ঞেস করলে জানা যায় সে ছায়া কখনোই ক্যাপ্টেন পিটারের হতে পারে না, কারণ সে অনেক দিন ধরেই ক্যাপ্টেন পিটারকে চিনত। ওয়েট ওয়েট ওয়েট, সেই রাতের ঘটনাটা আরো বিস্তারিতভাবে বলো। যেদিন তিনি খুন হন সেদিন রাতে তিনি প্রচুর মদ খেয়ে সেই কেবিনেই শুয়ে পড়েন। রাত্রি 2-2:30 নাগাদ ক্যাপ্টেনের মেয়ে বাবার কেবিন থেকে বিকট চিৎকার শুনতে পায়। তবে তার এই চিৎকার অস্বাভাবিক বলে মনে হয়নি, কারণ তার বাবা প্রায়শই মদ খেয়ে এরকম চিৎকার করে থাকে। পরের দিন সকালে এক পরিচারিকা দেখেন যে কেবিনের দরজা হাট করে খোলা, তবে তার ভেতরে যাওয়ার সাহস হয়নি। এরপর খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে যাই। তবে গিয়ে যে নৃশংস দৃশ্য আমার চোখে পড়ল, সেরকম বীভৎস দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। জাহাজের কেবিনের দাজে ঘরটা সাজানো ছিল, তবে ঘরের মেঝে ও দেয়াল দেখলে মনে হবে সেটা একটা কসাইখানা। মেঝের উপর ভেসে যাচ্ছে রক্তের স্রোত, আর সারা দেয়াল জুড়ে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। ক্যাপ্টেনের দেহটা দেওয়ালে সেটে রয়েছে, আর তার বুকের মধ্যে বিঁধে রয়েছে তীক্ষ্ণ হারপুন। তার মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত হয়েছিল। আমরা পদ্ধতি অনুযায়ী তদন্তের কাজ শুরু করেছিলাম, কিন্তু কোথাও কোনো কিনারা না পেয়ে আপনার শরণাপন্ন হয়েছি। ঘরের কোনো জিনিস আমি কাউকে হাত দিতে দেইনি। আমরা ঘরটির সব জায়গা খুঁটিয়ে দেখেছি, কিন্তু কোথাও কোনো ছাপটাপ নজরে পড়েনি। কি বলছো বিধু হপকিন্স? এমন নৃশংসভাবে একজন খুন হলো আর খুনি কোনো চিহ্ন রেখে যায়নি? এ কি করে সম্ভব? যাক, ঘরের মধ্যে তাহলে অস্বাভাবিক কিছু তোমার নজরে পড়েনি? পড়বে না কেন? দেওয়ালে ঝোলানো ছিল 3-3টে হারপুন। তা থেকে একটা খুলে নিয়ে খুনি ক্যাপ্টেনের বুকটা এফোর ওপর করে দিয়েছিল। খুনটা হয়েছিল রাত 2টো নাগাদ। ক্যাপ্টেনের পরনে ছিল বাইরের পোশাক। এর অর্থ তিনি কারো জন্য অপেক্ষা করছিলেন।
সে অতিথিকে আপ্যায়নের জন্য তিনি 2টি গ্লাসে রাম ঢেলে রেখেছিলেন। কেন? অন্য কোনো মদের ব্যবস্থা ছিল না? হ্যাঁ, ঘরে হুইস্কি, ব্র্যান্ডি, সোডা সবকিছুই ছিল। খুবই অদ্ভুত ব্যাপার। উঁচু জাতের মদ থাকতে অতিথি আপ্যায়নের জন্য নিকৃষ্ট মানের মদ দেওয়া কেন? ওয়াটসন, এই পয়েন্টটা নোট করে রাখো তো। স্যার, আরও একটা কথা আপনাকে জানানো হয়নি। টেবিলের উপর রাখা ছিল শিল মাছের তৈরি একটি তামাকের থলি, যার উপর লেখা ছিল পিসি, যার অর্থ পিটার ক্যারি। তামাকের থলির পাশে কোনো কি পাইপ রাখা ছিল? না, সেরকম কিছু আমার চোখে পড়েনি। খোঁজ নিয়ে দেখেছি ক্যাপ্টেন বেশি ধূমপান করতেন না, আর অতিথির জন্য টেবিলে কোনো পাইপ আমি দেখিনি। এই পয়েন্টটা নোট করে রাখো ওয়াটসন। এই কেসের দায়িত্ব যদি আমাকে দেওয়া হতো তাহলে কিন্তু আমি এই পয়েন্টটা থেকে কাজ শুরু করতাম। ডিটেকটিভ হোমসের কথার কোনো উত্তর না দিয়ে দেখলাম একটা নোট বই বের করে হোমসের দিকে এগিয়ে দিল। ভালো করে লক্ষ্য করতে করতে হোমস দেখল প্রথম পৃষ্ঠায় লেখা JHN 1893, দ্বিতীয় পৃষ্ঠায় ছাপার হরফে লেখা PCR, এরপর পরের কয়েকটা পৃষ্ঠায় লেখা নানা ধরনের সংখ্যা। এই যে সংখ্যাগুলি দেখছেন, ওগুলো হয়তো কোনো স্টক এক্সচেঞ্জের সিকিউরিটি নাম্বার হতে পারে। যেই চেন কোনো স্টক ব্রোকারের নাম হতে পারে, আর পিসিআর কোনো মক্কেলের নাম হওয়া বিচিত্র না। কি যে বলো, ওটা বোধ হয় ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। আপনি ঠিকই বলেছেন। কি নির্বোধ আমি! পুরনো স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের তালিকা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজেছি, কিন্তু যেই চেন নামটা কোথাও পাইনি। এই নোট বইটাতে নামই কয়েকজনের নামের তালিকা আছে। তা থেকে খুনের মোটিভ বের করতে কোনো অসুবিধা হবে না। এই খুনটা সম্বন্ধে নিজের মনে একটা ধারণা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এই নোট বইটা দেখার পর সে ধারণাটা আমাকে পাল্টাতে হচ্ছে। হোমস একটু চিন্তিতভাবে তার পকেট থেকে সেই বিখ্যাত আতস কাজটি বের করে নোট বইয়ের মলাটটি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো, যেন সে এই নোট বইয়ের ভেতরে এমন কিছু খুঁজে চলেছে যেটা অন্যদের চোখে এখনো পর্যন্ত পড়েনি। মলাটের উপর রক্তের দাগ লক্ষ্য করা যাচ্ছে। মেঝে থেকে এটা কুড়িয়ে নেওয়া হয়েছিল, তাই না হপকিন্স? হ্যাঁ, রক্তের দাগ লাগা মলারটাই মেজের উপর পড়েছিল। এর অর্থ হলো ক্যাপ্টেন খুন হওয়ার পরেই নোট বইটা মেঝের উপর পড়ে গিয়েছিল, অথবা ইচ্ছে করেই ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, আপনার অনুমান সম্পূর্ণ নির্ভুল। খুন করে পালাবার সময় খুনির হাত থেকে মনে হয় এটা পড়ে গেছিল। আরেকটা ব্যাপার, একটা খাপসহ ছুরি পাওয়া গেছে ক্যাপ্টেনের কাছ থেকে। সেটা ক্যাপ্টেনের স্ত্রীকে দেখাতেই তিনি তার স্বামীর বলে চিনতে পারে। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে ওয়াটসন। তবুও চলো একবার ঘটনাস্থলে গিয়ে দেখা যাক কিছু মেলে কিনা। ধন্যবাদ স্যার। আপনি যে সূত্রের সন্ধানে ঘটনাস্থলে যাচ্ছেন সেই ব্যাপারে আমি নিশ্চিত। বনের অনেকটা রাস্তা পার করে হপকিন্স আমাদের নিয়ে এলো ক্যাপ্টেন পিটারের বাড়িতে। বিধবা স্ত্রী ও মেয়ের কথাবার্তা শুনে মনে হলো ক্যাপ্টেন পিটারের অত্যাচার আর নির্যাতনের হাত থেকে রেহাই পেয়ে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। হপকিন্স যখন কাঠের কেবিনটির তালা খুলতে গেল তখন অবাক হয়ে দেখল তালার গায়ে আঁচড়ের দাগ। সে বলে উঠল, এর মানে খুনি তালাটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। দেখে তো মনে হচ্ছে জানালাটাও খোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি সম্ভবত। খুনি অনেকটা নার্ভাস ছিল, তার আঁচড়ের দাগ থেকে বোঝা যাচ্ছে সে তালা খোলার জন্য পেন্সিল কাটা ছুরি ব্যবহার করেছিল। তবে এবার যখন সে আসবে রীতিমতো তৈরি হয়েই আসবে। তাকে যথারীতি আপ্যায়নের ব্যবস্থা কিন্তু আমাদের করে রাখতে হবে। এরপর আমরা তিনজনে গোটা কেবিনটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছু সন্ধান পেলাম না। তবে তাকের উপর একটি ধুলোর আস্তরণ চোখে পড়ল। সেই আস্তরণ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেখান থেকে কিছু জিনিস সম্প্রতি কেউ সরিয়েছে। আপনারা শুনছেন শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্ল্যাক পিটার। মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল। রেডিও রূপান্তর বিশ্বজিৎ। কণ্ঠ দিয়ে সাহায্য করেছেন শুভ, মনোজিৎ, রাজু, শুভজিৎ ও বিশ্বজিৎ। পর্ব পরিচালনা, উপস্থাপনা ও আবহ সঙ্গীতে বিশ্বজিৎ। এটি আমাদের প্রথম প্রয়াস, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর হ্যাঁ, সিগারেট খাবেন না, ক্যান্সার হয়। রাত তখন 11টা। আমরা আবার কেবিনের সামনে এসে উপস্থিত হলাম, তবে এবার সম্পূর্ণ লুকিয়ে। হোমস আমাদের জঙ্গলে লুকিয়ে থাকার নির্দেশ দিল।
আমরাও যথারীতি হোমসের নির্দেশ মতো মশার কামড় খেয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কারোর টিকিটিও নাগাল পেলাম না। হতাশ হয়ে সেখান থেকে চলে আসবো ভাবছি, ঠিক সেই সময়ই লোহার গেট খোলার শব্দ আমাদের কানে এলো। তারপর শোনা গেল কেবিনের দরজা খোলার শব্দ। এরপর কেবিনের ভেতর মোমবাতি জ্বলে উঠল। আমরা কৌতূহলী দৃষ্টিতে পর্দার ওপর আগন্তুকের ছায়া লক্ষ্য করতে লাগলাম। আগন্তুকের বয়স খুব বেশি হলে 20 হবে। রোগা শীর্ণ চেহারা, পরনে রুচিসম্মত পোশাক, চোখে আতঙ্ক এবং শরীর কম্পমান। আগন্তুক তাক থেকে একটা বই নামিয়ে অত্যন্ত কৌতূহলী দৃষ্টিতে বইয়ের পাতায় কি যেন খুঁজে চলেছে, কিন্তু সে তার আকাঙ্ক্ষিত জিনিসটি বইয়ের মধ্যে খুঁজে না পেয়ে বইটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল বিরক্তভাবে। এবার সে মোমবাতির নিভিয়ে ঘর থেকে বের হতে যাবে, ঠিক এমন সময় হপকিন্স তার উপর ঝাঁপিয়ে পড়ল। এরকম পরিস্থিতির জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে চিৎকার করে উঠল। এরপর আমরা তাকে টেনে কেবিনের ভেতর একটা সিন্দুকের ওপর বসালাম। এই, কে তুমি? কি করতে বা এখানে এসেছো? স্যার, আমার নাম জন হুপলি লেলিগ্যান। বিশ্বাস করুন স্যার, ক্যাপ্টেনের মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে তুমি ক্যাপ্টেনে করে কেন ঢুকেছিলে? একটা কেলেঙ্কারির ব্যাপার জড়িয়ে আছে, তাই বলতে সংকোচ হচ্ছে। তবুও আমি সমস্ত ঘটনা আপনাদের খুলে বলবো। আপনারা নিশ্চয়ই ডোনস অ্যান্ড লেলিগ্যান ব্যাংকের নাম শুনেছেন। এই ব্যাংকের মালিক হলেন আমার বাবা। হঠাৎ একদিন অজ্ঞাত কারণে 10 লক্ষ টাকার জালিয়াতের বোঝা আমার বাবার কাঁধে এসে পড়ে। আমি তখন 8 থেকে 9 বছরের একটা ছেলে। আমার পরিষ্কার মনে আছে, রুটে গেল বাবা নাকি সিকিউরিটির কাগজগুলো নিজেই আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যে। বাবা সকলের সামনে শপথ করে বললেন, আমি সমস্ত আমানতকারী টাকা ফিরিয়ে দেব। কিন্তু সেই কথা কেউ বিশ্বাস করলো না। এরপর বাবার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হলো, কিন্তু সে খবর আগে থেকেই পেয়ে বাবা একটি স্টিমারে করে নরওয়ের অভিমুখে পাড়ি দিলেন। যাবার আগে তিনি সিকিউরিটিগুলোর একটি লিস্ট তৈরি করে দিয়েছিলেন। তারপর তিনি আর ফিরে আসেননি। খুব সম্ভবত সামুদ্রিক ঝড়ে জাহাজ ডুবি হয়ে তার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যেসব সিকিউরিটিগুলো তিনি নিয়ে যান, সেগুলো অতল সমুদ্রে হারিয়ে যায়। কিছুদিন পর বাবার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি, এসব সিকিউরিটিগুলোর মধ্যে বেশ কয়েকটি লন্ডনে বিক্রি হতে দেখা গেছে। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি, সিকিউরিটিগুলো বিক্রি করেছিলেন এই কেবিনের মালিক পিটার কেয়ারি। কীভাবে সিকিউরিটিগুলো বাজারে এলো সে কথা একমাত্র জানা যেত ক্যাপ্টেন পিটারের কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, আমার এই সব প্রশ্নের উত্তর জানতে লন্ডনে এসে দেখি ক্যাপ্টেন পিটার খুন হয়েছে। ডিটেকটিভ তাকে থামিয়ে দিয়ে হঠাৎ জিজ্ঞাসা করে উঠল, গতকালের আগের রাতেও তো তুমি এখানে এসেছিলে, আসোনি? না স্যার। এবার হপকিন্স সেই জীর্ণ নোট বইটি তার সামনে মেলে ধরল। এরপর পাতা উল্টিয়ে JHN নামটা বের করে তাকে জিজ্ঞেস করলো, এটা তো তোমার নামের 3টি অদ্যাক্ষর। নোট বইটা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। তার হাত পা কাঁপতে লাগলো, গলা বুক তার শুকিয়ে কাঠ হয়ে উঠল। সে তোতলানো স্বরে বলল, স্যার, আপনি এটা কোথায় পেলেন? আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম হোটেল থেকেই ওটা খোয়া গেছে। নেলিগ্যানের কথায় হপকিন্স কতটা বিশ্বাস করলো বোঝা গেল না। তবে সে বলে উঠল, সে তুমি যা বলার কোর্টে বলবে। এখন তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। হপকিন্স যে এত তাড়াতাড়ি রহস্যের সমাধান করে ফেলল, এটা হোমস ঠিক মেনে নিতে পারল না। আমরা যখন ফিরছি, হোমস তখন চিন্তিতভাবে বলল, যে পদ্ধতিতে হপকিন্স দ্রুত রহস্যের সমাধান করে ফেলল, তাতে তার উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছি। হপকিন্স একবারও বিকল্প সম্ভাবনার কথা ভেবে দেখেনি। সেটাই আমি প্রয়োগ করে দেখব ফলাফল কি হয়। আমরা যখন বেকার স্ট্রিটে পৌঁছালাম, দেখলাম টেবিলের ওপর অনেকগুলো চিঠি পড়ে আছে। সেগুলোর মধ্যে একটা চিঠি পড়েই হোমস আনন্দে লাফিয়ে উঠল। আমাকে 2টো টেলিগ্রাম লিখতে বলল। প্রথমটি লিখলাম র্যাডক্লিফ হাইওয়ে শিপিং এজেন্ট মিস্টার স্যামনারকে। তাকে লেখা হলো, আগামীকাল সকাল 10টার মধ্যে লোক পাঠিয়ে দিন। আর দ্বিতীয়টি লেখা হলো আমাদের ডিটেকটিভ হপকিন্সকে। তাকে জানানো হলো আগামীকাল সকাল 9টা নাগাদ যেন বেকার স্ট্রিটে চলে আসে। পরদিন হোমস খুব সকালে বাড়ি থেকে বের হয়ে গেল। যখন সে ফিরল, তখন সে এসে দেখল হপকিন্স তার জন্য অপেক্ষা করছে। হোমস কোনো ভূমিকা না করেই বলে উঠল, হপকিন্স, তুমি কি মনে করো সব রহস্যের সমাধান তুমি করে ফেলেছো? সেরকমই তো মনে হচ্ছে মিস্টার হোমস। এর মধ্যে খুব বেশি রহস্য নেই। কেসটা খুবই সাধারণ।
আমরা জানতে পেরেছি ক্যাপ্টেন যেদিন খুন হন সেদিন নেলিগেন স্থানীয় এক হোটেলে উঠেছিল। তার বাবার সিকিউরিটিগুলি কিভাবে আর কেনই বা ক্যাপ্টেন বিক্রি করেছিল সেটা জানার জন্য নেলিগেন তার সঙ্গে দেখা করে। বাকি সিকিউরিটিগুলো কোথায় এ প্রশ্ন করতেই ক্যাপ্টেন সে কথা অস্বীকার করেন। তারপর দুজনের মধ্যে প্রচণ্ড বচসা হয়। তখন রেগে গিয়ে নেলিগেন চোখের দেওয়ালে ঝুলে থাকা হারপুন নিয়ে গেঁথে দেয় ক্যাপ্টেনের বুকে। ব্যাস, কেস সলভ মিস্টার হোমস। এর মধ্যে কোনো জটিলতাই নেই। তুমি যে ব্যাখ্যা দিলে তার মধ্যে যৌক্তিকতার যথেষ্ট অভাব আছে। প্রথমত, তুমি নেলিগানের চেহারা নিশ্চয়ই দেখেছ। ওরকম রোগা পাতলা একটা ছেলে অমন দৈত্যাকার ক্যাপ্টেন পিটারের বুকে হারপুন গেঁথে দেবে আর ক্যাপ্টেন বাধা দেবে না, এমন অবাস্তব কথা তোমার মাথায় এলো কি করে? তাছাড়াও ওরকম হারপুন দিয়ে ওইভাবে খুন করতে হলে যথেষ্ট শক্তির আর দক্ষতারও দরকার। নেলিগানের মতো দুর্বল লোকের এই কাজ করার সামর্থ্য নেই হে ডিটেকটিভ। তোমার ভুল হচ্ছে। তাছাড়া নেলিগানের মুখে তো চাপদারিও নেই। ওই রাজমিস্ত্রি তো পর্দায় চাপদারিওয়ালা লোকের ছায়া দেখেছিল। এই পয়েন্টটাও তুমি ভুলে গেলে হে ডিটেকটিভ। হোমসের কথা শুনে হপকিন্সের চোখ কপালে উঠে গেল। এসব কথা তার মাথায় আসেনি। এই ভেবে সে একটু হতাশ হলো। যা হোক, হোমসের যুক্তিগুলো সে স্বীকার করে নিতে বাধ্য হলো। ঠিক সেই মুহূর্তে মিসেস হাডসন এসে জানালেন ৩ জন এসেছেন ক্যাপ্টেন বেসিলের সাথে দেখা করতে। আমরা একটু অবাক হয়েছি দেখে হোমস ইশারায় আমাদের বোঝালো যে সেই হচ্ছে ক্যাপ্টেন বেসিল। এরপর হোমস বলল, ২-৩ মিনিট পর পর এক একজনকে পাঠিয়ে দিও। ওয়াটসন, তুমি তোমার রিভলভারটা নিয়ে তৈরি থেকো। হপকিন্স, তুমি খুনিকে আজ ধরার জন্যও তৈরি থেকো। আমরা দুজন ঘরের আসবাবপত্রের আড়ালে লুকিয়ে রইলাম। এরপর হোমস চিরকুটে কিছু লিখে সেটা পাশের টেবিলে রেখে এলো। প্রথমে যে লোকটি এলো সে বেশ বেটেখাটো একটা লোক। জুলপির চুলগুলো সব সাদা। হোমস পকেট থেকে একটা চিঠি বের করে জিজ্ঞেস করলো, তোমার নাম? আমার নাম জেমস ল্যাংস্টার। তোমাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার জাহাজে আর একটুও জায়গা নেই। তুমি অনেক কষ্ট করে এখানে এসেছো, তাই এই গিনিটি তুমি নাও। তুমি কিছুক্ষণ পাশের ঘরে গিয়ে অপেক্ষা করো। এরপর যিনি এলেন তার গাল চোপসানো। তাকেও হোমস একটি গিনি দিয়ে একই কথা বলে পাশের ঘরে বসতে বলল। তৃতীয় জন ঘরে এলে হোমস একটু নড়ে চড়ে বসে তার নাম জিজ্ঞেস করল। আমার নাম প্যাট্রিক ওয়াটস। তুমি কি সেই ওস্তাদ হারপুনার? হ্যাঁ, আপনার অনুমান একদমই সঠিক। আমি সেই ওস্তাদ হারপুনার যে ৩০ বারেরও বেশি সাগরে পাড়ি দিয়েছে। লোকটার চেহারা শক্ত সামর্থ্য, মোষের মতো। চুলদাড়ির জঙ্গলে মুখটা ঢেকে গিয়েছে, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। পাশের টেবিলে একটা চিঠি লেখা আছে, ওটা পড়ে রাজি হলে সই করে দাও। প্যাট্রিক কোয়ান্স টেবিলটার কাছে এগিয়ে গিয়ে কাগজটা দেখল। তারপর হোমসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় সই করব স্যার? হোমস কোনো কথা না বলে লোকটির কাছে গিয়ে তার ঘাড়ের দুপাশে ২ হাত গলিয়ে কায়দা করে লোকটির গলাটা চেপে ধরল। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে গেল। অনেক কষ্টে হোমস লোকটাকে ধরাশায়ী করে তার হাতে একটা হাতকড়া পরিয়ে দিল। সেই অবস্থাতেও লোকটা যেভাবে হাত পা ছুটছিল তার একটা যদি কারো গায়ে এসে পড়তো তবে শরীরের সেই জায়গাটি ভেঙে যেত। ইতিমধ্যে আমি আর হপকিন্স হোমসকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। আমি তার কপালে রিভলভারের নলটা ঠেকাতেই তার হাত পা ছোড়া বন্ধ হলো। সেই সুযোগেই হপকিন্স তার হাত পা বেঁধে ফেলল। সঠিক অপরাধীকে ধরতে হলে সবসময় বিকল্প সম্ভাবনার কথা মাথায় রাখা উচিত। একথা তোমাকে আগেও বলেছি কিন্তু ডিটেকটিভ, তুমি নির্দোষ নেলিগানকে গ্রেপ্তার না করে যদি বিকল্প সম্ভাবনার কথা চিন্তা করতে, তবে তোমার এই প্যাট্রিক কোয়ার্নসের কথা মনে আসতো। ব্যাপার বুঝতে পেরে প্যাট্রিক কোয়ার্নস বলে উঠল, হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি ক্যাপ্টেনকে খুন করেছি, কিন্তু আপনারা ওকে চেনেন না। ওর মতো শয়তান লোক এই পৃথিবীতে কম আছে। যদি ওর বুকে হারপুনটা গেঁথে দিতে আমার আর একটু দেরি হতো তাহলে ওই শয়তানটা ওর ছুরি আমার বুকে বিধিয়ে আমাকে হত্যা করত। তাই তাকে হত্যা করে আমি কোনো অন্যায় করিনি, বরং সে যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধ না করতে পারে সেই ব্যবস্থাই আমি করেছি।
আর সেটা করতে পেরে আমি সামাজিক দায়িত্ব পালন করেছি বলে আমার বিশ্বাস। আপনাদের যদি শোনার আগ্রহ থাকে তবে আপনাদের সমস্ত ঘটনাটা বলতে পারি। অবশ্যই, তোমার কাহিনী শোনার জন্য আমরা যথেষ্ট আগ্রহী। যদি তুমি তোমার সমস্ত দোষ স্বীকার করে নাও তাহলে তোমার শাস্তি কিছুটা কম হলেও হতে পারে। ঘটনাটা ঘটেছিল 1883 সালের আগস্ট মাসে। আমি হারপুনার হিসাবে সি ইউনিকর্ন জাহাজে কাজ করতাম। ওই জাহাজের ক্যাপ্টেন ছিল এই পিটার। আমরা জাহাজ নিয়ে স্বদেশে যাত্রা করেছি এমন সময় মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। বেশ কয়েকদিন সেই ঝড়ের তাণ্ডব চলেছিল। আমাদের চোখের সামনে একটা স্টিমার ভেঙে পড়ে এবং তাতে সেই স্টিমারে একমাত্র যাত্রী সলিল সমাধি হতো, কিন্তু ক্যাপ্টেন তাকে উদ্ধার করে আমাদের জাহাজে নিয়ে এলো। ভদ্রলোকের নামটা জানা যায়। তার সঙ্গে একটা টিনের বাক্স ছিল, কিন্তু পরদিন আর কোনো চিহ্ন দেখতে পেলাম না। আর ক্যাপ্টেন আমাদের বলল ভদ্রলোক জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। একটু সন্দেহ হয় আমি খোঁজ নিয়ে জানলাম এই পিটার তাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে। বুঝলাম টিনের বাক্সটায় এমন কিছু ছিল যার জন্য ক্যাপ্টেন তাকে খুন করেছে। স্কটল্যান্ডে পৌঁছে ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। এরপর আমার মনে হলো পিটারকে ব্ল্যাকমেল এর কথা, কিন্তু তার আস্তানা ঠিক কোথায় তা জানতে অনেক দিন লেগে গেল। তারপর অনেক কষ্টে ওর ঠিকানাটা জোগাড় করে তার সাথে দেখা করে আমি মোটা অঙ্কের টাকা দাবি করলাম। পিটার মুখ গম্ভীর করে আমাকে 2 দিন পর আসতে বলল। আমি তার কথা মতো 2 দিন পর আবার তার কাছে এলাম। তখন মাঝরাত। দেখলাম পিটার মদ খেয়ে একেবারে মাতাল হয়ে আছে। আমাকে সে রামের বোতল দিয়ে আপ্যায়ন করলো। তারপরে এ কথা ও কথা বলার পর আমি টাকার কথা বলতেই সে একটা ছুরি বের করে আমার ওপরে ঝাঁপিয়ে পড়লো। আমি কি করব বুঝতে না পেরে দেওয়ালে একটা হারপুন খুলে নিয়ে তার বুকে গেঁথে দিলাম। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তাক থেকে সেই টিনের বাক্সটা নামিয়ে দরজা দিয়ে বের হতে যাব, ঠিক এমন সময় দেখি কেউ একজন আমায় দেখে চিৎকার করে ভয়ে পালিয়ে গেল, কিন্তু সে কোথায় বা কোন দিকে গেল তার কোনো হদিশ আমি পেলাম না। তারপর সেই রাত্রেই 10 মাইল পথ হেঁটে লন্ডনে এসে উপস্থিত হলাম, কিন্তু টিনের বাক্সটা খুলে দেখি সেটার ভেতরে কিছুই নেই। আমি জানি না এই অপরাধে আমার কি শাস্তি হবে, তবে আমার চোখে আমি কোনো অপরাধ করিনি। হপকিন্স দেখলাম শার্লকের দক্ষতায় যেন অভিভূত হয়ে গেছে। সে শার্লককে জিজ্ঞাসা করলো, মিস্টার হোমস, এত তাড়াতাড়ি আপনি কিভাবে যে এমন অসাধ্য সাধন করলেন সেটাই আমার কাছে রহস্য হয়ে গেল। আমার বন্ধু হোমস একটু বিজ্ঞভাবে রহস্যের উন্মোচন শুরু করলো। সমস্ত রহস্য তোমার কাছে পরিষ্কার করে দিচ্ছি মিস্টার হপকিন্স। তোমার এটা জানা দরকার যে কোনো অপরাধের তদন্ত করার সময় অতি তুচ্ছ সূত্রকে কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে পারে মূল্যবান কোনো সূত্র। নোট বইটা পাওয়ার পর ক্যাপ্টেনের কেবিনের মধ্যেই খুনির সন্ধান পেয়ে যায় বেশ কয়েকটি সূত্র থেকে। টেবিলে রামের বোতল, সিল মাছের চামড়ার থলিতে করা তামাক, তার উপর হারপুন ক্ষেপণের অসাধারণ দক্ষতা। এসব সূত্র থেকে একজনের কথা মাথায় এলো। ব্ল্যাক পিটার তামাকের ভক্ত ছিলেন না, তিনি কখনো নিয়মিত ধূমপানও করতেন না, আর এসব থেকে এটা পরিষ্কার হয়ে গেল এই তামাকের থলি নিশ্চয়ই অন্য কারো। তবে থলির ওপর পিসি নামের আদ্যক্ষর থেকে পিটারকারির নামটাই আসে মনে। তবে সেটা অন্য কারো তো নাম হতে পারে। তুমি একথাও বলেছিলে ক্যাপ্টেনের ঘরে ব্র্যান্ডি আর হুইস্কি থাকা সত্ত্বেও টেবিলে কিন্তু রামের বোতল রাখা হয়েছিল অতিথিকে আপ্যায়ন করার জন্য। আর রামের নেশা করে একমাত্র জাহাজের লোকেরাই, অর্থাৎ জলেই যাদের কাজ কারবার। এখন কম লোকই আছে যারা ওই ধরনের জঘন্য নেশায় আসক্ত। আর এসব থেকে বুঝতে পারলাম ক্যাপ্টেনের অতিথি জাহাজের কোনো লোক ছাড়া আর কেউ নয়। এরপর 3 দিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে টেলিগ্রাম পাঠিয়ে 1883 খ্রিস্টাব্দে সি ইউনিকর্ন জাহাজের যারা ছিল
তাদের একটা লিস্ট পাঠাতে বললাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা পাঠাতেই প্রত্যেকটি নাম খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। অনেকগুলো নামের পরে হারপুনার প্যাট্রিক কোয়ার্নসের নামটা খুঁজে পেলাম। এবার তামাকের থলের ওপর পিসি কোন নামের আদ্যক্ষর সেটাও পরিষ্কার হয়ে গেল। তখন বুঝলাম প্যাট্রিক কোয়ার্নস এখন লন্ডন থেকে পালাবার জন্য অস্থির হয়ে উঠেছে। তাই সঙ্গে সঙ্গে দেরি না করেই কাগজে বিজ্ঞাপন দিতেই সে ছুটে এলো। আর আমার কাজ এখানেই শেষ। এবার শুরু হবে তোমাদের কাজ। আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি, নেলিগানকে যতদূর সম্ভব তাড়াতাড়ি মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে আশা করি। আপনারা শুনছিলেন শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ব্ল্যাক পিটার। মূল রচনা স্যার আর্থার কোনান ডয়েল। রেডিও রূপান্তর বিশ্বজিৎ। কণ্ঠ দিয়ে সাহায্য করেছেন শুভ, মনোজিৎ, রাজু, শুভ্রজিৎ, বিশ্বজিৎ ও আমি কৃতিকা। পর্ব পরিচালনা, উপস্থাপনা ও আবহ সঙ্গীতে বিশ্বজিৎ। পোস্টার ডিজাইন সুদীপা। এটি আমাদের প্রথম প্রয়াস, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর হ্যাঁ, সিগারেট খাবেন না, ওতে ক্যান্সার হয়।